সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্মার্ট স্টাডির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস সেট অফ ফাংশন। তোমাদের জন্য একটি সুখবর, স্মার্ট স্টাডিতে এখন থেকে নিয়মিত এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে সিলেবাসের সকল ক্লাস আপলোড হবে এবং টেস্ট পেপার এবং সিকিউ এমসিকিউ এর সকল প্রশ্ন সমাধান করা হবে। স্মার্ট স্টাডির সাথেই থাকো, তুমি তোমার ভালো একটি প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। শুরু করছি আমাদের আজকের আলোচনা সেট ও ফাংশন। সেট ও ফাংশন অর্থাৎ আমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়, তোমাদের সিলেবাসের প্রথম যে অধ্যায় সেট ও ফাংশন, যেটা দিয়ে তোমাদের সিলেবাস শুরু গণিতে। সেট ও ফাংশন অধ্যায়ের নাম। এই অধ্যায়ে দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে সেট, অপরটি হচ্ছে ফাংশন। প্রথমটি হচ্ছে সেট, দ্বিতীয়টি হচ্ছে ফাংশন। অর্থাৎ এখানে দুইটি অনুশীলনী রয়েছে, 2.1 এবং 2.2। 2.1 এর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সেট এবং 2.2 এর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ফাংশন। তো চলো শুরু করা যাক। সেট। সেট কি জিনিস? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশ। তার আগে আমরা জেনে নিই সেটের জনক কি। সেটের জনক হচ্ছে জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টরকে সেটের জনক বলা হয়। সেট কি জিনিস? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশ, যেটাকে সেট বলা হয়ে থাকে। যেমন আমরা যদি বলি নবম বা দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের বইয়ের সেট, অথবা মানবিক বিভাগের বইয়ের সেট, অথবা আমরা যদি বলি ডিনার সেট, এরকম সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকেই সেট বলা হয়ে থাকে। সেটকে প্রকাশ করা হয় দুই পদ্ধতিতে। সেট প্রকাশের পদ্ধতি অর্থাৎ সেটকে দুইটা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা হয়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি এবং অপরটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো নির্দিষ্ট করে দেওয়া থাকবে। যেমন একটি সেট যার উপাদান হচ্ছে 1 2 3, এটি হচ্ছে তালিকা পদ্ধতি। অর্থাৎ এখানে দেখেই আমরা বুঝতে পারবো এই সেটে কতগুলো উপাদান আছে, অর্থাৎ একটি তালিকা যেটি দেখেই গণনা করা সম্ভব, এটি হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো নির্দিষ্ট করে বলা যায় না, মানে দেখেই আমরা বুঝতে পারবো না, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। যেমন এক্স বিলংস টু এন, এখানে বলা হয়েছে যে এক্স এর যে মানগুলো আছে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সাজ দ্যাট যেন 1 লেস দেন এক্স লেস দেন 3। দেখো এখানে বলা আছে যে এক্স বিলংস টু এন, এক্স এর উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা, সাজ দ্যাট মানে যেন 1 লেস দেন এক্স, অর্থাৎ এক্স এর যে মানগুলো আছে, অর্থাৎ সে সকল স্বাভাবিক সংখ্যাই এই সেটের উপাদান হবে যে সকল স্বাভাবিক সংখ্যা 1-এর চেয়ে বড় এবং 3-এর চেয়ে ছোট। তাহলে এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। তো আমাদের এই অধ্যায়ে প্রশ্ন অ্যান্সার করতে চাইলে অবশ্যই সেট গঠন থেকে তালিকা পদ্ধতিকে ভালোভাবে শিখতে হবে। আমরা যদি সেট গঠন থেকে তালিকা পদ্ধতি করতে না পারি তাহলে এই অধ্যায়ে প্রশ্ন, সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এর ক্ষেত্রে খুব বড় একটি সমস্যার সম্মুখীন হব, কারণ উদ্দীপকগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেট গঠন পদ্ধতিতে প্রশ্নগুলো দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে অঙ্কগুলো সলভ করতে হয়। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের আলোচনায়। কিছু সেট নিয়ে আলোচনা করবো এই পর্যায়ে, বিভিন্ন প্রকারের সেট। তাহলে সেটকে প্রকাশ করি আমরা দুই পদ্ধতিতে, একটি হচ্ছে তালিকা পদ্ধতি, অপরটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। যেমন আবার যদি লেখা হচ্ছে বি ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট 5 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 9, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা 5-এর চেয়ে বড় এবং 9 পর্যন্ত, এগুলো হচ্ছে এই বি সেটের উপাদান। এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এটা কি হবে? 5 লেস দেন এক্স, অর্থাৎ 5-এর চেয়ে বড় 9 পর্যন্ত। তার মানে স্বাভাবিক সংখ্যা 5-এর চেয়ে বড় হচ্ছে 6, 7, 8 এবং 9, অর্থাৎ 6, 7, 8, 9 এগুলো হচ্ছে এই বি সেটের উপাদান। আমাদেরকে অবশ্যই সেট গঠন থেকে তালিকা পদ্ধতি শিখতে হবে। এরপর যে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকারের সেট নিয়ে। বিভিন্ন প্রকার সেট। প্রথমে আছে সসীম সেট। সসীম সেট। এরপরে রয়েছে অসীম সেট, অসীম সেট। এরপরে রয়েছে ফাঁকা সেট,
ফাঁকা সেট। তো আমরা দেখে আসি সসীম সেট কি। সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। যেমন যদি বলা হয় x belongs to n such that 1 less than equal x less than equal 4, অর্থাৎ এটি এমন একটি সেট যেখানে বলা হয়েছে যে স্বাভাবিক সংখ্যাগুলো 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, এই জন্য এটি একটি সসীম সেট। যদি বলা হয় যে বি ইকুয়াল হচ্ছে 1 2 3 ডট 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 9, তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে এই সেটের উপাদান হচ্ছে 9 পর্যন্ত, তাহলে এটিও একটি সসীম সেট। সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, সেটি হচ্ছে সসীম সেট। এরপরে হচ্ছে অসীম সেট। অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না বা শেষ করা যায় না। যেমন যদি বলা যায় যে এ ইকুয়াল হচ্ছে 3 4 5 ডট ডট ডট, অর্থাৎ এটি এমন একটি সেট যার উপাদান আমরা গণনা করে নির্ধারণ করতে পারি না, এই জন্য এটি হচ্ছে একটি অসীম সেট। অপরপক্ষে যদি লেখা যায় যে বি ইকুয়াল হচ্ছে x belongs to n such that x greater than 3, অর্থাৎ এটিও একটি অসীম সেট। কেননা অসীম সেট হচ্ছে এমন একটি সেট যার উপাদানগুলো গণনা করে শেষ করা যাবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে x belongs to n, x এর উপাদানগুলা স্বাভাবিক সংখ্যা কত পর্যন্ত? 3 এর চেয়ে বড়। আমরা জানি 3 এর চেয়ে বড় 4 থেকে যদি শুরু করি 4 5 6 7 ডট ডট ডট, তার মানে এটিও একটি কিসের অসীম সেট। এরপরে চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁকা সেট, যেটা থেকে এমসিকিউ আসে অনেক। তাহলে আমরা দেখবো এবার ফাঁকা সেট। ফাঁকা সেট কি? ফাঁকা সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় বা শেষ করা যায়, সেটি হচ্ছে ফাঁকা সেট। যদি আমি লিখি যে a ইকুয়াল x belongs to n such that 1 less than x less than 2, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এ এমন একটি সেট যার উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা 1 এর চেয়ে বড় 2 এর চেয়ে ছোট। আসলে 1 এর চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা নেই, তার মানে এই সেটে কোনো উপাদান নেই, এটি একটি ফাঁকা সেট। ফাঁকা সেটকে প্রকাশ করা হয় এরকম দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে অথবা এরকম ওড়ি চিহ্ন দ্বারা। অনেক সময় আমাদের এই জায়গাটার মধ্যে ভুল হয়, ম্যাক্সিমাম শিক্ষার্থী এই জায়গাটাতে ভুল করে থাকে ফাঁকা সেটের, যে নিচের কোনটি ফাঁকা সেট। অনেক সময় দেওয়া থাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0 অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওড়ি, এই দুটির একটিও ফাঁকা সেট নয়। অনেকে আমরা মনে করে থাকি 0 মানে কোনো দাম নাই, সো এটি একটি ফাঁকা সেট। আবার অনেকে মনে করি যে ওড়ি মানে তো ফাঁকা, তার মানে এটাও একটা ফাঁকা সেট, কিন্তু আসলে এই দুইটার একটাও ফাঁকা সেট নয়। এই সেটের একটি উপাদান হচ্ছে 0 এবং এই সেটের একটি উপাদান হচ্ছে ওড়ি। যেহেতু এই সেটগুলোর মধ্যে একটি করে উপাদান বিদ্যমান, তাই এগুলোকে ফাঁকা সেট বলা যাবে না। ফাঁকা সেটকে অবশ্যই শুধুমাত্র দ্বিতীয় বন্ধনী অথবা শুধু ওড়ি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে রয়েছে ভেন চিত্র। ভেন চিত্র আবিষ্কার করেছেন হচ্ছে জন ভেন, যার নাম অনুসারে, জন ভেনের নাম অনুসারে এই ভেন চিত্র এসছে। ভেন চিত্র কি? ভেন চিত্র হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের মধ্যে কিছু বৃত্তাকার ক্ষেত্র দিয়ে সেটকে সমাধান করার পদ্ধতি হচ্ছে ভেন চিত্র। এটি একটি সার্বিক সেট বলা যায়, তাহলে হচ্ছে ভেন চিত্র। ভেন চিত্র আবিষ্কার করছে জন ভেন। জন ভেন এর নাম অনুসারে এটার চিত্রটার নাম হচ্ছে ভেন চিত্র। এরপরে আমরা আলোচনা করব ভেন চিত্রের পরে উপসেট নিয়ে আলোচনা করব। উপসেট উপসেট কি জিনিস? উপসেটের ইংরেজি সাবসেট, অর্থাৎ উপসেটকে প্রকাশ করা হয় এরকম একটি চিহ্ন দ্বারা, এই চিহ্নটির নাম হচ্ছে সাবসেট। যে এ একটি সেট, এ সেটের উপাদান হচ্ছে 1 2, তাহলে এ একটি সেট যার উপাদান 2টি এখানে 1 2। তাহলে উপসেট কি? উপসেট হচ্ছে কোনো সেট থেকে, এটি একটি সেট, এই সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলা হয়। যেমন এই সেটের উপাদান 1 2 এবং সে নিজেই তার একটি উপসেট, এবং এখানে তার আরও একটি উপসেট হচ্ছে ওড়ি। তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার আমরা, যে প্রত্যেকটা সেটের উপসেট সে নিজে হবে এবং ওড়ি হবে। এখন এখানে উপাদান আছে 2টা, উপসেট হয়েছে 1 2 3 4। যেহেতু এই সেটে 4টি উপসেট তৈরি হয়েছে, তাহলে আমরা দেখি এখানে একটা সূত্র আছে, যে কোনো সেটের উপাদান যদি n হয় তার উপসেট হবে 2 পাওয়ার n, অর্থাৎ উপাদান সংখ্যা যত হবে তার 2 পাওয়ার n সংখ্যক হবে তার উপসেট।
যেমন এই সেটের উপাদান 2টি, তার উপসেট হচ্ছে 2 পাওয়ার 2 অর্থাৎ 4টি। আমরা আরও একটি সেট দিয়ে দেখি উপসেট বি ইকুয়াল 2 3 4। আমরা যদি বি সেটের উপসেট নিই তাহলে বি এর উপসেটগুলো হবে 2 3 4। প্রথমে একটি করে নিব, এরপর দুটি করে নিব। এখানে 2 3 2 4, এরপর হচ্ছে 3 4। এরপরে ওই সেট নিজেই অর্থাৎ 2 3 4, এরপরে আরেকটি উপাদান হবে ওরি। তাহলে আমরা যদি কাউন্ট করি তাহলে দেখবো এখানে 1 2 3 4 5 6 7 8। তার মানে উপাদান ছিল 1 2 3, উপাদান ছিল 3টি, উপসেট পাওয়া গেল 8টি। অর্থাৎ n উপাদান হলে উপসেট হবে 2 পাওয়ার n। তাহলে উপাদান যদি 3টি হয় উপসেট হবে 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 মানে 8, 8টি। তাহলে এই সূত্রটা আমরা যদি মনে রাখি তাহলে আমরা উপসেট বের করতে পারবো। এমসিকিউ অনেক সময় আমাদের এই জিনিসগুলো আসে। এরপরে হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কি? প্রকৃত উপসেট হচ্ছে উপসেট থেকে একটি কম। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট অর্থাৎ ওই সেটটা বাদ দিয়ে সেই সেট থেকে যেই সেটগুলো গঠন করা যায়, যেমন এই সেটের উপাদান হচ্ছে এ বি, এর প্রকৃত উপসেট হবে, প্রকৃত উপসেট হচ্ছে এ বি এবং হচ্ছে ওডি। অর্থাৎ এই সেটটিকে বাদ দিলে যেই সেটগুলো পাওয়া যায় সেগুলোকে এই সেটের প্রকৃত উপসেট বলা হয়, যেটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। এখানেও সেম, এখানে হচ্ছে উপাদান যদি n হয় প্রকৃত উপসেট হবে 2 পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ উপসেট হচ্ছে 2 পাওয়ার n এবং প্রকৃত উপসেট হচ্ছে একটি কম, অর্থাৎ 2 পাওয়ার n মাইনাস 1। যেমন এখানে উপাদান আছে 2টি, উপসেট হচ্ছে 2 পাওয়ার 2 মাইনাস 1, অর্থাৎ 2 পাওয়ার 2 মানে 4, 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। তাহলে যেই সেটের উপাদান 2টা তার উপসেট হচ্ছে 3টা। উপাদান 3টা হলে উপসেট হবে 2 পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 8 মাইনাস 1 মানে হচ্ছে 7। যেমন 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 মানে 8টি। তার মানে উপসেট যদি 8টি হয় প্রকৃত উপসেট হবে 8 মাইনাস 1 মানে 7। এরপরে আমরা আলোচনা করব। তাহলে আমরা এই পর্যন্ত 6টি সেট নিয়ে আলোচনা করছি: সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, ভেন চিত্র, উপসেট এবং প্রকৃত উপসেট নিয়ে। এরপরে আমরা আলোচনা করব সেটের সমতা। আমরা কখন দুইটা সেটকে সমান বলতে পারব? সেটের সমতা অর্থাৎ এ এবং বি যদি দুটি সেট হয় কখন এই সেট দুটিকে আমরা সমান বলতে পারবো? 1 2 3, বি ইকুয়াল যদি হয় 1 1 2 3 3, অর্থাৎ এই দুটি সেটকে আমরা সমান বলতে পারবো, কেননা এই সেটের মধ্যে একই উপাদান বিদ্যমান। যদি দুটি সেটের উপাদান একই হয় তখন তাদেরকে সমান সেট বলা হয়, অর্থাৎ ইকুয়াল। এটাকে বলা হচ্ছে সেটের সমতা। যদি এ সেটের উপাদান 1 2 3 হয় এবং বি সেটের উপাদান 2 3 4 হয় তবে এই সেট দুটিকে সমান বলা যাবে না। এরা কখনো সমান নয়, যদিও এদের উপাদান সংখ্যা সমান। কারণ সেটের সমতার মধ্যে বলে দেওয়া আছে যে যদি দুটি সেটের উপাদান একই হয় তখন তাদেরকে বলা হয় সেটের সমতা। এরপরে আমরা চলে যাচ্ছি সেটের অন্তর। সেটের অন্তর, সেটের অন্তরে আমরা আলোচনা করব কিভাবে দুটি সেটের মধ্যে এই অন্তর মানে হচ্ছে বিয়োগ। বি সেটের উপাদান হচ্ছে 3 4 5, তো এটাকে আমরা এই চিহ্ন দ্বারা অথবা এরকম মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। তো আমরা যদি বিয়োগ করি 1 2 3, অন্তর করলে 3 4 5, এই দুটি সেটের অন্তর করলে হচ্ছে এখানে সেটের অন্তরের নিয়ম হচ্ছে দ্বিতীয় সেটের কোনো উপাদান ফলাফলে আসবে না। যদি দ্বিতীয় সেটের কোনো উপাদান ফলাফলে না আসে তাহলে কি হবে? তাহলে প্রথম সেটের উপাদানগুলো ফলাফল আসবে। এগুলো কি সব আসবে? না, এগুলো সবগুলো আসবে না। দ্বিতীয় সেটের যেই সকল উপাদান
প্রথম সেটের সাথে মিলিত হবে এরা অ্যান্সার থেকে বাদ যাবে, তাইলে অ্যান্সার হবে 1 2, 1 এবং 2। এটাই হচ্ছে এই সেটের অন্তর বলা হয় এটাকে। মানে দ্বিতীয় সেটের কোনো উপাদান ফলাফলে আসবে না, ইভেন দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলবে এরা তাদেরকে নিয়ে চলে যাবে, মানে এই সেটের উপাদানগুলো সহ এরা বাদ যাবে, এবং যেগুলো মিলবে না সেগুলোও বাদ যাবে। এক কথায় দ্বিতীয় সেটের কোনো উপাদান ফলাফলে আসবে না। সেটের অন্তর, এরপরে আমরা আলোচনা করব সেটের অন্তরের পরে সার্বিক সেট। এবারে আমরা আলোচনা করব সার্বিক সেট। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউনিভার্সাল সেট, অর্থাৎ আলোচনায় সংশ্লিষ্ট যে সেটগুলো আছে সবগুলোকে বলা হয় সার্বিক সেট, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি। ইউ এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 ডট ডট ডট। এটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটের পরে রয়েছে পূরক সেট। পূরক সেট কি, যদি এই সেটের উপাদান 1 2 3 হয় এবং ইউ এর উপাদান 1 2 3 4 5 হয়, তাহলে আমরা যদি এ সেটের পূরক সেট অর্থাৎ এর উপরে প্রাইম অথবা এই যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, এই দুটি দ্বারাই পূরক সেট বোঝায়। তাহলে এটা মানে কি? পূরক সেট কি জিনিস? পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটের উপাদান বাদ দিলে যে সেটটি পাওয়া যায় সেটাই হচ্ছে সার্বিক সেট। অর্থাৎ এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ, অর্থাৎ সার্বিক সেট থেকে ওই সেটের যে মানটা আছে সেটা আমরা অন্তর করব। যেমন 1 2 3 4 5 বাদ এ সেটের মান হচ্ছে 1 2 3। তো আমরা যদি অন্তর করি এখানে তাহলে কি আসবে? আমরা একটু আগেই সেটের অন্তর শিখে আসলাম, যেগুলো হচ্ছে দ্বিতীয় সেটের কোনো উপাদান ফলাফলে আসবে না। দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলিত হবে এরা তাদেরকে নিয়ে চলে যাবে। যেহেতু 1 এর সাথে মিলিত হচ্ছে 2, এপাশে 2, এপাশে 3, এপাশে 3, তাহলে দ্বিতীয় সেটের কোনো উপাদান আসবে না, এবং এদের সাথে যারা প্রথম সেটের উপাদানগুলো মিলবে তারাও বাদ যাবে। তাহলে এই সেটের উপাদান হচ্ছে 4 এবং 5। এটাই হচ্ছে পূরক সেট। যদি এমন থাকে যে এ বি সেট দিয়ে তার উপরে এরকম চিহ্ন, তার মানে হচ্ছে ইউ পাথ বি, মানে বি সেট থেকে ইউ সেট থেকে বি সেটের যদি আমরা অন্তর করি তাহলে বি সেটের পূরক সেট পাবো। কোনো সেটের পূরক সেট মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটের মানটিকে বাদ দিতে হবে। পূরক সেটের পরে রয়েছে সংযোগ সেট। পূরক সেটের পরে রয়েছে সংযোগ, অর্থাৎ আমরা সবাই জানি এটা সংযোগ মানে হচ্ছে ইউনিয়ন। সংযোগ সেট মানে কি? ইউনিয়ন সেট। যেমন এ সেটের মান যদি হচ্ছে এ বি হয় এবং বি সেটের মান যদি সি ডি হয়, তাহলে আমরা যদি এটাকে সংযোগ করি, অথবা বি সি ডি হয়, তাহলে এই যে এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ। সংযোগের কাজ কি? এটার কাজ হচ্ছে সাজিয়ে লেখা। আমরা যদি এ এবং বি সেটের উপাদানগুলোকে সাজিয়ে লিখি তাহলে আমরা সংযোগ সেট পাবো, এ এবং বি। এ কমা বি ইউনিয়ন বি কমা সি কমা ডি, তাহলে আমরা এই দুটির ইউনিয়ন করলে পাবো এ কমা বি। কোনো উপাদান একাধিকবার থাকলে একটি নিতে হবে, তাহলে বি কমা সি কমা ডি, এটাকে বলা হয় সংযোগ সেট। এরপরে আমরা শিখব সেট। সংযোগ সেটের কাজ হচ্ছে সাজিয়ে লেখা, ইউনিয়নের কাজ হচ্ছে সাজিয়ে লেখা। এরপর হচ্ছে সেট মানে হচ্ছে যদি দুটি সেটের মধ্যে মিল থাকে, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারসেকশন। এই চিহ্ন দ্বারা ইন্টারসেকশন বোঝায়। যদি বলা হয় এ ইন্টারসেকশন বি নির্ণয় করো, তাহলে এ সেটের উপাদান এ বি ইন্টারসেকশন বি সেটের উপাদান বি সি ডি। তাহলে এখানে এ এবং বি সেটের মধ্যে ইন্টারসেকশন মানে হচ্ছে এ এবং বি এর শুধু মিল যদি আমরা লক্ষ্য করি, এখানে শুধু বি সেটের মধ্যে মিল আছে, তাহলে এখানে হবে বি। আবার যদি আমরা নিই যে পি সেটের উপাদান এক্স ওয়াই জেড, কিউ সেটের উপাদান যদি আমরা নিই ওয়াই জেড, তাহলে পি এবং কিউকে যদি আমরা ইন্টারসেকশন করি
তাহলে এর ফলাফল আসবে শুধু মিল, এখানে ওয়াই এবং জেড, অর্থাৎ ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু মিলগুলো দেওয়া। এই হচ্ছে সংযোগ এবং ছেদ সেটের কাজ। এরপরে আছে নিঃছেদ সেট। সংযোগ সেটের পরে হচ্ছে ছেদ, তারপর হচ্ছে নিঃছেদ। নিঃছেদ সেট কি? যদি দুটি সেটের ইন্টারসেকশন করার পরে মিল না হয়, যেমন নিঃছেদ সেট, যদি আমরা এ এবং বি সেটের উপাদানগুলোর ইন্টারসেকশন করি, এই ইন্টারসেকশন বি, এ সেটের উপাদান হচ্ছে 1 2, ইন্টারসেকশন বি, বি সেটের উপাদান হচ্ছে 3 4। তাহলে এখানে একটু লক্ষ্য করো, আমরা যদি এই দুটির মধ্যে ইন্টারসেকশন করি, আমরা জানি যে ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু মিলগুলো নেওয়া, কিন্তু এই সেটের মধ্যে এ এবং বি সেটের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। যেহেতু এ এবং বি সেটের মধ্যে কোনো কিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এর ফলাফল হবে এরকম একটি ফাঁকা সেট। যদি দুটি সেটের মধ্যে ইন্টারসেকশন করা হয় এবং কোনো উপাদান মিল না থাকে, তাহলে ফলাফল আসবে ফাঁকা সেট। এবং ইন্টারসেকশনের পরে যদি ফাঁকা সেট আসে, সেই সেটকে বলা হয় নিঃছেদ সেট। সেই সেটটি হচ্ছে নিঃছেদ সেট। এরপরে রয়েছে শক্তি সেট। নিশ্চিত সেটের পরে রয়েছে শক্তি সেট। আমরা এই যে উপসেট এবং শক্তি সেটের ব্যাপারটা একই রকম। শক্তি সেট, শক্তি সেট হচ্ছে যে এ এর যেমন উপসেট যদি আমরা বের করি 2, তাহলে এটার পাওয়ার অফ এ, অর্থাৎ এ সেটের শক্তি সেট বলতে 1 হবে একটি, 2 একটি, 1 2, আর হচ্ছে ওরি। তাহলে এটাই হচ্ছে পি সেটের শক্তি সেট। অর্থাৎ এটা উপসেটের মতো, উপাদান এন হলে তার শক্তি সেট হবে 2 পাওয়ার এন। যেমন এখানে উপাদান 2টি, এর শক্তি সেট হচ্ছে 4টি। শক্তি সেটের পরে রয়েছে ক্রমজোড়। ক্রমজোড় কি? ক্রমজোড় হচ্ছে যখন আমরা দুটি সেটের মধ্যে যে ক্রমজোড়, অর্থাৎ ধারাবাহিকভাবে, ক্রম মানে ধারাবাহিকভাবে, জোড় মানে জোড় সংখ্যক, যেমন এক্স কমা ওয়াই ইকুয়াল আমি যদি লিখি এ কমা বি, এখানে এই দুটি হচ্ছে একটি ক্রমজোড়, এটাকে ক্রমজোড় বলা হয়। এবং এই ক্রমজোড়ের শর্ত হচ্ছে কমার আগে যেটা থাকবে এটাকে বলা হয় প্রথম উপাদান, এটাকে বলা হয় দ্বিতীয় উপাদান। এখানে এটা প্রথম, এটা দ্বিতীয়। ক্রমজোড়ের শর্ত হচ্ছে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। এই হচ্ছে ক্রমজোড়। ক্রমজোড়ের পরে রয়েছে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ কি? কার্তেশীয় গুণজ হচ্ছে যে এ এবং এ সেটের উপাদান যদি 1 2 হয় এবং বি সেটের উপাদান যদি 3 হয়, তাহলে আমরা যদি এটা কার্তেশীয় গুণজ করি, অর্থাৎ এ ক্রস বি, ক্রস গুণন যেটাকে বলা হয়, 1 2 ক্রস বি এর মান হচ্ছে 3। এই কার্তেশীয় গুণজের নিয়ম হচ্ছে ক্রমজোড় আকারে লিখতে হবে, অর্থাৎ প্রথমের একটি উপাদান ছাড়া দিয়ে দ্বিতীয় সেটের যে কয়েকটি থাকবে জোড়া জোড়া আকারে লিখতে হবে, অর্থাৎ 1 3 ব্র্যাকেট ক্লোজ। এবং এগুলোকে অবশ্যই প্রত্যেকটা ক্রমজোড়কে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, 2 3। এটাই হচ্ছে কার্তেশীয় গুণজ। যদি কখনো বি সেটের মধ্যে একাধিক উপাদান থাকে, যেমন এখানে যদি 3 2 2 3 4 এরকম 3টি উপাদান থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে এ সেট 1 2 ক্রস বি সেট হচ্ছে 2 3 4, এই দুটি যদি কার্তেশীয় গুণজ করি, তাহলে আমরা হচ্ছে এইভাবে লিখব 1 2, এই 1 দ্বারা এই 3টি উপাদান একটি একটি করে হবে, 2 1 2 1 3 1 4, এবং 2 দিয়ে এই সবগুলো একটি একটি করে হবে 2 2 2 3 2 4। এই হচ্ছে কার্তেশীয় গুণজের নিয়ম। এভাবে আমরা কার্তেশীয় গুণজ করব। তো এই ছিল বিভিন্ন প্রকারের সেট। আমরা এখন আলোচনা করব অনুশীলনীর মধ্যে কী কী আছে। এই অনুশীলনী
আমাদের এই পর্বে আমরা 2.1-এর অনুশীলনীতে যে জিনিসগুলো পরীক্ষায় আসবে, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে এসএসসি 26 ব্যাচ, এসএসসি 26 ব্যাচের জন্য আমাদের এই মিশন। সো আমরা এই মিশনে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে, আমরা প্রথমে অধ্যায়টাকে মডিফাই করে আলোচনা করব এবং এরপরে আমরা সৃজনশীল এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং এসকিউ নিয়ে। তো আমরা প্রথমে অনুশীলনী নিয়ে যদি আলোচনা করি, এই অনুশীলনের জন্য আমাদের সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, অর্থাৎ সিকিউ এমসিকিউ এসকিউ সবগুলোর জন্য প্রথমত আমাদেরকে শিখতে হবে সেট গঠন থেকে তালিকা। সেট গঠন থেকে তালিকা এটা আমাদের মাস্ট বি, শিখতেই হবে, এটার কোনো বিকল্প অপশন নেই। 2 নম্বরে আমাদেরকে শিখতে হবে যে সেটের যে বেসিক আলোচনা, অর্থাৎ বেসিক বিভিন্ন প্রকারের যে সেটগুলা, এই জিনিসটা আমাদেরকে শিখতেই হবে। বিভিন্ন প্রকার সেট এটা আমাদেরকে শিখতে হবে। এরপরে হচ্ছে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে 2.1-এর এখানকার অনুশীলনীর হচ্ছে কিছু ম্যাথস আমাদেরকে শিখতে হবে। যেমন ওই যে শক্তি সেট 2 পাওয়ার n কে সমর্থন করে, আমাদেরকে এখান থেকে শিখতে হবে ক্রমজোড়ের অঙ্কগুলো, ক্রমজোড়, যেগুলো আমাদের এসকিউ প্লাস কনংয়ের জন্য ইম্পর্টেন্ট। এবং আমাদের হচ্ছে এখান থেকে শিখতে হবে অনুশীলনীর 6 নং যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ অনুশীলনীর আমরা এখান থেকে শিখব 6, 7 এবং 1। 2.1 অনুশীলনীর জন্য আমাদের 1 নং, 6 নং এবং 7 নং, অর্থাৎ এই অঙ্কগুলো যদি আমরা শিখি মোটামুটিভাবে আমরা সেট অংশটা কভার করতে পারবো। সেটের বেসিক অর্থাৎ বিভিন্ন প্রকারের সেট, সংযোগ সেট, ইউনিয়ন সেট, পূরক, তারপর হচ্ছে সেটের অন্তর, কার্তেশীয় গুণজ, এগুলো যদি আমরা শিখি তাহলে আমরা এই সেটের সিকিউ সমাধান করতে পারবো। এ পর্যায়ে আমরা সেট গঠন থেকে তালিকা পদ্ধতি, এটা আমরা একটা ক্লাস দিব এটার উপরে, যে শুধু সেট গঠন থেকে তালিকা কিভাবে করতে হয় বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে। তো এখন আমরা আলোচনা করব যে 6 নং এবং 7 নং, অর্থাৎ ক্রমজোড় এবং যে 2 পাওয়ার n কে সমর্থন করে। এই অধ্যায়ের সৃজনশীলের জন্য অর্থাৎ খ এবং গ নং এর জন্য 2টা প্রশ্ন এখানে, খ নং বা গ নং এর জন্য একটা প্রশ্ন এখানে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 6 অনুশীলনীর 6 নং যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এসএসসি 26-এ আছি আমরা, আমাদের সব এই অঙ্কটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা এই অঙ্কটা নিয়ে এখন আলোচনা করব। আমাদের এখানে বলছে দেওয়া আছে এ, আমাদেরকে বলছে যে এ সেটের উপাদান হচ্ছে এ বি, এ সেটের উপাদান হচ্ছে এ কমা বি, এবং বি সেটের উপাদান আমাদেরকে বলা হয়েছে যে বি সেটের উপাদান হচ্ছে এ বি সি। তো এবং সি সেটের উপাদান বলছে যে এ ইউনিয়ন বি, সি সেটের উপাদান হচ্ছে এ ইউনিয়ন বি। এখান থেকে আমাদেরকে প্রশ্ন করছে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, অর্থাৎ সি সেটের শক্তি সেট বের করব। তো আমার তো সি সেটের ডিরেক্টলি উপাদান দেওয়া নেই, যেহেতু দেওয়া নেই আমার প্রথম কাজ হচ্ছে এটা বের করে নেওয়া। এ সেটের মান হচ্ছে এ বি ইউনিয়ন বি সেটের মান হচ্ছে এ বি সি। তো আমাদের এটার ইউনিয়নের কাজ হচ্ছে সাজিয়ে লেখা। আমরা যদি সাজিয়ে লিখি তাহলে হবে এ কমা 2টা বির মধ্যে একটা বি আর একটা সি, এটা আমি সি সেট পেয়ে গেছি। এখন আমি বের করবো পাওয়ার অফ সি, অর্থাৎ সি সেটের শক্তি সেট, অর্থাৎ পাওয়ার অফ সি। আমরা জানি শক্তি সেটের প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এরপর উপসেটের মতো লিখে শেষে আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এ প্রথমে একটি করে নিব, বি সি, এ বি বিসি এসি, এ কমা সি। এরপরে আমরা নিব এ বি সি, এরপরে আমরা একটি ফাঁকা সেট নিব, এরপর এটা ক্লোজ করে দেব। তাহলে এখানে লক্ষ্য করলে দেখা যায় যে পাওয়ার অফ সি এর উপাদান হচ্ছে 8টি। তাহলে লিখব যে এখানে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা সমান 8টি। 2 পাওয়ার যদি 3 দেই, আমরা এটা সাজাই দিচ্ছি কারণ আমাদেরকে এইভাবে প্রকাশ করতে বলা হয়েছে। 2 পাওয়ার 3 ইকুয়াল 2 পাওয়ার n, n এর মান 3, যেখানে n হলো সি সেটের উপাদান
সংখ্যা, এটাই দেখানো হলো। তাহলে আমাদের এই অনুশীলনের অর্থাৎ সম্পূর্ণ 2.1 অনুশীলনের মধ্যে একটি প্রশ্ন রয়েছে যেটি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালিসিস করলে, টেস্ট পেপার সলভ করলে দেখা যায় যে এই প্রশ্নটা থাকে, এবং এখানে বলে যে 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা। একই প্রশ্ন একই নিয়মে আমাদেরকে করতে হবে। তো আমরা এরপরে চলে যাচ্ছি এখানকার আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে ক্রমজোর। তাহলে এইটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ অনুশীলনের মধ্যে 3টা জিনিস আমাদেরকে খুব বেশি গুরুত্ব দিয়ে শিখতে হবে। প্রথমত হচ্ছে সেট গঠন থেকে তালিকা। সেট গঠন থেকে তালিকা না জানলে আমরা অনুশীলনের কোনো ম্যাথসই পারবো না সেটের। আর আমাকে এরপরে শিখতে হবে এখানকার যে সেটের বেসিক যে আলোচনাগুলো আছে এগুলো, এবং হচ্ছে আমাকে 6 নম্বর অঙ্ক এবং হচ্ছে এখানকার 7 নম্বর অঙ্ক। আমরা এরপরে আলোচনা করব এখানকার 7 নম্বর অঙ্ক নিয়ে। 7 নম্বর অঙ্ক হচ্ছে ক্রমজোর। এই 7 নম্বর অঙ্ক হচ্ছে ক্রমজোর। এই ক্রমজোরের অঙ্কটি হচ্ছে এটা এসকিউ আসতে পারে অথবা সিকিউ এর ক নং আসতে পারে। তাহলে এইটার জন্য এটা ইম্পর্টেন্ট, এটা কখনো খ বা গতে আসে না পরীক্ষায়। তো আমরা 7-এর ক নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করি। ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে x minus 1 comma y plus 2 equal y minus 2 comma 2x plus 1। তো এভাবে দেওয়া আছে, এটা হচ্ছে একটা ক্রমজোর। ক্রমজোরের শর্ত হচ্ছে কমার আগে যেটা থাকবে এটা হচ্ছে প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান। এটা প্রথম আর এটা দ্বিতীয়। তাহলে আমরা প্রথমে লিখে ফেলবো যে অতএব ক্রমজোরের শর্ত মতে আমরা জানি ক্রমজোরের শর্ত হচ্ছে প্রথম উপাদান সমান প্রথম উপাদান। তাহলে x minus 1 ইকুয়াল হচ্ছে y minus 2, সমীকরণ 1। এবং আমরা চাইলে এটা আগে বা এটা পিছনে লিখতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। প্রথম সমান প্রথম, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান হচ্ছে y plus 2। সো আমি এক্সটা এক পাশে লিখতেছি, এই জন্য 2x plus 1 এর পাশে নিলাম y plus 2। এক্ষেত্রে কোনো সমস্যা নাই, আমরা চাইলে সমীকরণগুলো আরও সাজিয়ে নিতে পারি। তো এখানে যে দুইটা সমীকরণ আসছে, আমরা চাইলে এই দুইটা সমীকরণকে, আমরা জানি বীজগাণিতিক সমীকরণ সমাধানের 4টি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন এবং লৈখিক। এই 4টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি। সাধারণত আমরা অপনয়ন বা প্রতিস্থাপন দিয়ে সমীকরণ সমাধান করে থাকি। অপনয়ন বা প্রতিস্থাপন হচ্ছে খুবই সংক্ষিপ্ত, তার মধ্যে অপনয়ন আরও বেশি সংক্ষিপ্ত। আমরা এই অঙ্কটা এখন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। প্রতিস্থাপন পদ্ধতিটা কি? প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে প্রথম সমীকরণ থেকে কোনো একটি মান বের করে নিয়ে, কোনো একটি চলকের মান, অর্থাৎ সেটি হতে পারে x অথবা y, মান বের করে নিয়ে দ্বিতীয় সমীকরণে বসাতে হবে। দ্বিতীয় সমীকরণ থেকে একটি মান বের হবে, ওই মানটাকে আবার যে কোনো একটা সমীকরণে বসাইলে সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এখন প্রতিস্থাপনের নিয়মটা করতেছি। প্রথম হচ্ছে 1 implies that 1 নং থেকে সবসময় x এর মান বের করে নেব, তবে y এর মান বের করলেও হবে, কোনো সমস্যা এক্ষেত্রে নেই। -1 আমরা জানি উপাশে গিয়ে হবে +1, অতএব x ইকুয়াল হচ্ছে y, -2 থেকে +1 বাদ দিলে -1। এটাকে আমরা দিতে পারি সমীকরণ নাম্বার 3। এটা হচ্ছে x এর মান, অর্থাৎ x এর যেই মানটি আসবে, এটা কখনো এইখানে সংখ্যা আসবে না, এরকম একটি মানই আসবে। এই মানটাকে আমরা নিয়ে বসাবো 2 নং সমীকরণে যেখানে x আছে, অতএব x এর মান 2 নংয়ে বসাই। 2 নং সমীকরণে আমাদের যেখানে x আছে ওই জায়গায় আমরা মানটা বসাই দিব। 2 ইন্টু এক্স, এই যে যেখানে x আছে এই মানটা, x এর মান হচ্ছে y minus 1 প্লাস 1 ইকুয়াল y প্লাস 2। তো আমরা যদি সমাধান করি, 2 দ্বারা গুণ হয়ে যাবে, 2 এবং y গুণ করলে 2y মাইনাস 2 দ্বারা 1 গুণ করলে 2 প্লাস 1 ইকুয়াল y প্লাস 2। পরের অংশটুকু যদি আমরা সমাধান করি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2y। আমরা চলকগুলো একসাথে নিব, আর এইটা এই পাশে যদি নিয়ে আসি,
তো আমরা এখানে যদি আরো একটু ইজি করে করি তাহলে হচ্ছে 2y -2 থেকে প্লাসের 1 বিয়োগ করলে হচ্ছে মাইনাসের 1 ইকুয়াল, আমরা জানি যে চিহ্ন বিপরীত হলে সবসময় বিয়োগ হয় এবং চিহ্ন একই হলে সবসময় যোগ হয়, y প্লাস 2 বা 2y প্লাস y এই পাশে আসলে মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1 এই পাশে গেলে প্লাস 1। তো 2y থেকে y বাদ যদি দিই আমরা, অর্থাৎ দুইটা y থেকে একটা বাদ দিলে y ইকুয়াল হচ্ছে 2 আর 1 যোগ করলে 3। এখান থেকে আমরা y এর একটি মান পেয়ে গেছি। এখন আমরা যদি এই মানটাকে 3 নং সমীকরণে বসাই দিই, খুব সহজেই আমরা x এর মান পেয়ে যাব। তাহলে এই যে এখানে আমাদের 3 নং সমীকরণটি আছে, আমরা সুন্দর করে এই মানটি এখানে বসাই দিব যে অতএব y এর মান 3 নং এ বসাই। যদি আমরা y এর মান 3 নং এ বসাই তাহলে হচ্ছে x ইকুয়াল y এর মান হচ্ছে 3 মাইনাস 1, তাহলে 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2। অতএব নির্ণেয় সমাধান, তাহলে আমরা যে সমাধানটি নির্ণয় করলাম সমাধান হচ্ছে x, y ইকুয়াল x এর মান 2, y এর মান 3। এটি হচ্ছে এই অঙ্কের সমাধান। এরপরে আমরা আলোচনা করব 7 খ নম্বর অঙ্ক নিয়ে। 7 খ আমরা সমাধানে ডিরেক্টলি লিখতে পারি যে ক্রমজোড়ের শর্ত মতে, তারপর আমি বোঝার সুবিধার্থে লিখছি, এখানে প্রশ্নটা লিখে দিচ্ছি যে ax মাইনাস cy কমা a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল, আমি এখানে এই অঙ্কটা প্রতিস্থাপন দিয়ে করে দিব। চাইলে আমরা এই অঙ্কগুলো অপনয়ন দিয়েও করতে পারি, যে কোনো একটি পদ্ধতিতে আমরা চাইলে এই সমীকরণগুলো সমাধান করে মান বের করতে পারি। তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য রাখবো যে ক্রমজোড়ের শর্ত হচ্ছে প্রথম উপাদান সমান প্রথম। আমার এটা হচ্ছে প্রথম উপাদান, হচ্ছে দ্বিতীয়, হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে এটা সমান হবে 0 এবং এটা সমান হবে যে ay মাইনাস cx। তো আমি এখানে প্রথমেই লিখব ক্রমজোড়ের শর্ত মতে ax মাইনাস cy ইকুয়াল প্রথম সমান প্রথম, এটা মানে হচ্ছে 0, সমীকরণ নম্বর হচ্ছে 1। এবং আমি যদি এখান থেকে লিখি ay মাইনাস cx ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, সমীকরণ নাম্বার হচ্ছে 2। তাহলে আমরা প্রথমে প্রতিস্থাপন দিয়ে যদি করি, সেমভাবে দুটি সমীকরণ আসছে, প্রতিস্থাপন দিয়ে করলে 1 নং থেকে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে অতএব 1 ইমপ্লাইজ দ্যাট 1 নং থেকে x এর মান বের করব, ax ইকুয়াল 0 আছে মাইনাস cy, যদি একদম ভেঙে দেখাই তাহলে 0 প্লাস cy, 0 আছে, 0-র সাথে কোনো কিছু যোগ করলে ওইটাই পাওয়া যাবে, তাহলে cy। আমরা এখান থেকে x এর মান বের করব, তাহলে x এর সাথে a একটি এখানে সাংখ্যিক সহগ আছে, x হচ্ছে চলক, তাইলে এখানে অতএব x ইকুয়াল হচ্ছে cy বাই a, এটাকে দিব সমীকরণ নাম্বার হচ্ছে 3। এবার আমরা x এর মানটিকে 2 নং সমীকরণে বসাবো। অতএব x এর মান 2 নং এ বসাই। এটা 2 নং এ বসানোর কারণ হচ্ছে এই মানটাকে আমি বের করছি 1 নং থেকে, এটাকে আর পুনরায় 1 নং এ বসানো যাবে না, এটাকে আমি 2 নং এ বসাবো। 2 নং এ বসাই, 2 নং এ যদি আমি বসাই তাহলে এখানে হচ্ছে ay মাইনাস c ইন্টু x, x এর মান হচ্ছে cy বাই a ইকুয়াল a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি এটা সমাধান করি, পজ করে দিই, তাহলে আমরা এখানে c ইন্টু x এর যে মানটি ছিল, যেখানে x ছিল সেখানে আমরা c এর পরিবর্তে অর্থাৎ এই মানটি নিয়ে এখানে বসাই দিছি। সম্পূর্ণ সমীকরণ যা আছে তাই, ay যা আছে তাই, মাইনাস c ইন্টু x, x এর মান হচ্ছে cy, এই যে x এর জায়গায় আমি cy বাই a, যে cy বাই a এই পাশে যা আছে সেটাই রেখে দিছি, ay মাইনাস c এবং c যদি গুণ করি, আমরা জানি সামনে কোনো কিছু থাকলে এটা অবশ্যই উপরে গিয়ে গুণ হয়, তাহলে এটা c স্কোয়ার y বাই a ইকুয়াল a স্কোয়ার মাইনাস
সি স্কোয়ার। এবার আমি যদি এখানে লসাগু এ নেই, এ এবং এ গুণ করলে হবে এ স্কোয়ার ওয়াই মাইনাস এ, এখানে কাটা যাচ্ছে, ভাগ যাচ্ছে, এই জন্য কাটা, সি স্কোয়ার ওয়াই, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা চাইলে এখান থেকে এই মানটা বের করতে পারবো যে এই যে এখানে এটা গুণ অবস্থায় ছিল, এই দুইটার মধ্যে যদি আমি কমন যাচ্ছে ওয়াই, ওয়াই যদি কমন নেই, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। যেহেতু উভয় পক্ষে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মিলে যাচ্ছে, তাহলে উভয় পক্ষ থেকে এটা বাদ দেওয়া যায়। তো ওয়াই এর মান হচ্ছে এ, আমরা ওয়াই এর একটি মান পেয়ে গেছি, ওয়াই এর মান হচ্ছে এ। এখন আমরা যদি এই মানটাকে 3 নং সমীকরণে বসাই দেই, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব, যে অতএব ওয়াই এর মান, ওয়াই এর মান 3 নং এ বসাই। তো 3 নং সমীকরণে যদি বসাই, এক্স ইকুয়াল সি ওয়াই বাই এ, তাহলে সি ইন্টু ওয়াই এর মান এ ডিভাইডেড বাই হচ্ছে এ, তাহলে এখানে উপরে এবং নিচে এ কাটা যাচ্ছে, তাহলে অতএব এক্স ইকুয়াল হচ্ছে সি। অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল হচ্ছে সি কমা এ। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আমরা চাইলে এই অঙ্কগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে না করে অপোনেন্ট পদ্ধতিতেও করতে পারি। যদি কারো অপোনেন্ট পদ্ধতিতে অঙ্কগুলো করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবা, আমরা চেষ্টা করব পরবর্তীতে অপোনেন্ট পদ্ধতিতে এই অঙ্কগুলো করে দেওয়ার জন্য। সময় স্বল্পতার কারণে, যেহেতু সামনে পরীক্ষা, আমরা আমাদের এসএসসির সম্পূর্ণ সিলেবাসটা এখানে আপলোড করব, এই জন্য হচ্ছে ডিটেল এত আলোচনা করা যাচ্ছে না, শর্টে আলোচনা করতে হচ্ছে এবং শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করা হচ্ছে। এখানে আরেকটি অঙ্ক বাকি ছিল, যেটা আমরা 7-এর ক নম্বর অঙ্কের মতো করে করতে পারবো। তাহলে আমাদের এই পর্বের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।